হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা লাস্ট ভিডিওতে অবিকর্ষজ ত্বরণ এবং নরমাল যে ত্বরণ মন্দন সেগুলো নিয়ে আলোচনা করেছি। এই ভিডিও এবং এই নেক্সট ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে গতি প্রকাশ। এবং এই ভিডিওতে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে সরণ বনাম সময় যে লেখচিত্র সেগুলো আমরা কিভাবে অঙ্কন করব এবং সেই অঙ্কন কিংবা সেই লেখচিত্র থেকে আমরা কি কি তথ্যগুলো পাই এবং কি ধারণাগুলো সেখান থেকে নিতে পারি। তো সবচেয়ে প্রথমে বলি, এই লেখচিত্রের সাহায্যে গতি প্রকাশ মানে একটা স্থির বস্তু কিংবা একটা গতিশীল বস্তু, স্পেশালি গতিশীল বস্তুর কথা যদি বলি, তো তার অবস্থান, তার গতির প্রকৃতি সেগুলো কিন্তু না লিখেও শুধুমাত্র লেখচিত্র অঙ্কন করে কিংবা একটা লেখচিত্র দেখে খুব সহজেই কিন্তু সেটা আমরা ধারণা করতে পারি। প্রথম যেহেতু আমরা সরণ সময় লেখচিত্র নিয়ে আলোচনা করব, যেটা আমরা ST লেখচিত্র বলে থাকি, যেখানে আমরা x অক্ষ বরাবর, এই যে দেখা x অক্ষ বরাবর, তো x অক্ষ বরাবর সময় আর y অক্ষ বরাবর সরণ। তোমরা বাংলাতে লিখেও করতে পারো সময় সরণ। এবারে সিজিএস একক এসআই একক কি থাকবে সেটা যেরকম ডেটা থাকবে তার উপরে, কিন্তু আমাদের তো শুধু নরমাল একটা ড্র করতে দেয়, তার জন্য লেখচিত্র কোনো গ্রাফ পেপারও দরকার নেই। নরমাল সাদা কাগজে অর্থাৎ খাতায় আমরা স্কেল পেন্সিল নিয়ে ড্র করব, পেন্সিলেই ড্র করার চেষ্টা করব। পেনেও করতে পারো কিন্তু পেন্সিলে করলে বেশি ভালো। তো এই যে লেখচিত্র আমরা দেখছি, তো এইটা ড্র করা বিভিন্ন রয়েছে। আমি একটার জন্য লিখছি, অন্যগুলোতে লিখবো না কারণ অনেকগুলো আঁকতে হবে। তো সবচেয়ে প্রথম যে ধরো একটা সরল সময় লেখচিত্র আমরা অঙ্কন করব, এই গ্রাফটাকে সরল সময় লেখচিত্র বলা হয়। তো এই গ্রাফে যদি কোনো একটা স্থির বস্তুর ক্ষেত্রে অঙ্কন করতে বলে, তাহলে স্থির বস্তুর ক্ষেত্রে সরণের কোনো গুরুত্ব নেই, কারণ বস্তুটা তো স্থিরই আছে। তার মানে সময় যাই হয়ে যাক না কেন তার সরণ সেই শূন্য, কারণ সে তো সেই অবস্থানেই রয়েছে, তার তো সরণের প্রশ্নই উঠছে না। সেই জন্য এটা x অক্ষের উপরে একটা সরলরেখা অঙ্কন করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা হলো স্থির বস্তুর ক্ষেত্রে। তোমাদের বইতে 43, 44 পেজে আলোচনাগুলো রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু ছায়া প্রকাশনী বইতে বেগ সময় লেখচিত্র অর্থাৎ যেটা নেক্সট ভিডিওতে পড়বো তার আলোচনা একটু কম রয়েছে, তো সেটা তোমরা সাঁতরা বইও ফলো করতে পারো তার সাথে। তো দ্বিতীয়, যখন কোনো বস্তু সমবেগে গতিশীল হবে, দেখো যখন একটা আমি এরকম সমান্তরাল অর্থাৎ x অক্ষের উপরে এঁকে নিচ্ছি, যখন কোনো বস্তু সমান্তরাল থাকবে, সমবেগে থাকবে, যখন কোনো বস্তু সমবেগে গতিশীল থাকবে, তো এই অক্ষগুলো তো ড্র করতেই হচ্ছে, কোনো চেঞ্জেস থাকছে না। তো যেহেতু সমবেগে গতিশীল, তার মানে সমান সময়ের অবকাশে সমান পরিমাণে সরণের বৃদ্ধি হবে, অর্থাৎ দেখতে এরকম হবে। এটা আরেকটা ভাবেও বোঝানো যায়, সেটা হচ্ছে তোমরা ক্লাস 9ও পড়েছো, আবার 11ও পড়বে, সেটা হচ্ছে s = vt, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বা সরণ সমান হচ্ছে বেগ কিংবা দ্রুতি ইনটু সময়। তাহলে দেখো v যদি সুষম হয় অর্থাৎ সমবেগে যদি হয়, v যদি ফিক্সড ভ্যালু হয়, তাহলে s এর সঙ্গে t এর সম্পর্ক দেখো সমানুপাতিক। তো সমানুপাতিক মানে যেরকম ওহমের সূত্রের ক্ষেত্রে ক্লাস 10 এ তোমরা পড়েছিলে, তো সেটা দেখো মূল বিন্দুগামী এবং সময় সাপেক্ষে সমহারে বৃদ্ধি পায় যেহেতু সমবেগে রয়েছে। তো তোমাদের এটা মাথায় রাখতে হবে, এই যে লেখচিত্রটা পেলাম, এইখান থেকে এই সরলরেখা দেখে বোঝাই যাচ্ছে যে সমবেগে গতিশীল, এবং যে কোনো বিন্দু অর্থাৎ এই ক্ষেত্রে যে দেখতে পাচ্ছি আমরা, যে কোনো বিন্দু যদি নিই, আমরা যদি ধরো এখানে একটা বিন্দু নিই, তাহলে সেই অবস্থানে কত সময়তে কত সরণ সেটাও জানা যাচ্ছে। আর যদি আমরা এর এইভাবে যদি এখান থেকে লম্ব টেনে নেওয়া যায় আর এদের যদি কিছু নামকরণ করে দেওয়া হয় এরকম ও পি কিউ, তাহলে এখান থেকে যদি আমি এই সরলরেখার নতি বের করি কিংবা যদি আমরা এর নামকরণ করে ধরো এর যদি নতি বের করি, তাহলে নতি কত হবে না, নতি হবে পি কিউ বাই ও কিউ। তো পি কিউ মানে কি না, সরণের পরিবর্তন বলতে গেলে এখানে কত আর এখানে কত, তাহলে দুটো ডিফারেন্ট টাইমে থাকছে। তার মানে কি, এইখানে ধরো আমি একটা বিন্দু যদি এইখানে ধরি, তো তার ক্ষেত্রে একরকমের হয়ে যাবে। তাহলে এইরকম ব্যাপার, ধরো এখানে যদি একটা ধরি, এটা একটা, তাহলে এখানে একটা সরণ কত, এইখানে সরণ কত। তার মানে মূল কথা এটাই হচ্ছে সরণ বাই সময়।
তার মানে এইখান থেকে পাওয়া যাচ্ছে গতিবেগ। তো সরণের পরিবর্তন নিতে হবে না, কারণ সমান সময়ের অবকাশে সরণের বৃদ্ধি কিন্তু একই হারেই থাকছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে গতিবেগ যেহেতু সমবেগে রয়েছে, যে মানটা এখানে গতিবেগ সেটা এখানেও সে একই মান, তো একবার বের করলেই হবে। তো এখান থেকে দেখো গতিবেগ পেলাম। তার মানে সরল সময় লেখচিত্র থেকে যদি নতি কিংবা প্রবণতা বের করি এই সরল রেখার কিংবা এই লেখচিত্রে, তখন কিন্তু আমরা বেগের ধারণা কিংবা বেগের মান পেয়ে থাকি। একটা শর্ট প্রশ্ন তোমরা 9 এ করেছিলে যে সরল সময় লেখচিত্রের নতি থেকে কোন ভৌত রাশি পরিমাপ করা যায়, সেটা হচ্ছে গতিবেগ। সেটা ক্লাস 11 এও রয়েছে, সেটা একটু মাথায় রাখতে হবে। এইবারে প্রশ্ন হচ্ছে অসম ত্বরণ। এবার দেখো এই অসম ত্বরণ কথাটা যদি বলা হয় তাহলে দুটো কথা চলে আসে। কিরকম না, দেখো একটা বস্তু সে অসম বেগে রয়েছে, তো অসম বেগে যেহেতু সে গতিশীল রয়েছে, তো অসম বেগে গতিশীল থাকা মানে হচ্ছে সে সমত্বরণে হতে পারে কিংবা অসমত্বরণও হতে পারে। অর্থাৎ সমান সময়ের ব্যবধানে সে সমান পরিমাণে বেগের যদি বৃদ্ধি হয় তাহলে সে সমত্বরণে হলো, আর সমান সময়ের ব্যবধানে যদি বেগের বৃদ্ধি অসমান হয়, ডিফারেন্ট হয়, তখন তাকে অসমত্বরণ বলা হয়। তো দুই ক্ষেত্রে লেখচিত্র স্বাভাবিকভাবে আলাদা হবে। যেমন সমত্বরণে যদি ড্র করা হয় তখন কি হবে না, ক্লাস 9 এ মনে করে দেখো তোমরা এই সমীকরণটা পড়েছিলে, s সমান ut প্লাস হাফ at স্কয়ার। ক্লাস 11 এ আবার পড়বে, প্রমাণটা আবার আছে। তো প্রাথমিক গতিবেগ যদি আমি শূন্য ধরি তাহলে দেখো s এর সঙ্গে t এর সম্পর্ক কেমন, a যদি ধ্রুবক যেহেতু সমত্বরণে গতিশীল, তো এর সমানুপাতিক t স্কয়ার। তো এটা একটা অধিবৃত্তের সমীকরণ, যেটা ক্লাস 11 এ তোমরা অঙ্কবিতে পড়বে কোঅর্ডিনেট জিওমেট্রিতে। তো অধিবৃত্তের যে সমীকরণ, তো অধিবৃত্ত এখানে আঁকতে হবে, এটা হচ্ছে অধিবৃত্ত। তো এই যে অধিবৃত্ত, এইদিকে স্বাভাবিক সময়, এইদিকে স্বাভাবিকভাবে সরণ, তো এদের আমি নাম ওইভাবে দিতে পারি। তো এইদিকে নামটা দিলাম না, আপাতত থাক, একটা দেওয়া থাকুক, সাপোজ a। তাহলে দেখো এই যে বক্ররেখা রয়েছে এটা একটা অধিবৃত্ত, ঠিক আছে? এটা একটা অধিবৃত্তের সমকরণ। তার মানে পরীক্ষা যদি শর্ট প্রশ্ন হয় যে সমতলে গতিশীল আঁকতে বলে এঁকে নেবে, আর যদি বলে প্রকৃতিটা কেমন সেটা হচ্ছে অধিবৃত্তাকার। কিন্তু ধরো এখানে আমরা গড় বেগটা বের করতে চাইছি, গড় বেগ কিভাবে বের করব? সাপোজ এইটা হচ্ছে t1 সময় আর এইটা হচ্ছে t2 সময়। তো স্বাভাবিকভাবে t1 সময় আলাদা সরণ, t2 তে আলাদা। t2 সময় যখন, তখন সরণ দেখো s2, আর যখন t1 সময় তখন সরণ হচ্ছে s1। এবার দেখো আমরা এই যে দুটো বিন্দু, সাপোজ এটা আমি q নাম দিলাম, এটা p নাম দিলাম, তাহলে একটা সময়ের অবকাশ হচ্ছে এই p থেকে q এর মধ্যে। তাহলে যেহেতু বক্ররেখা, তাহলে আমরা যদি p আর q বিন্দুকে তোমরা যদি কানেক্ট করো, স্কেল নিয়ে কানেক্ট করলে ভালো হয়। তাহলে এটা কি না, এই বক্ররেখার উপর কি হচ্ছে না, p q হচ্ছে জ্যাক। তার মানে এই গ্রিন কালিতে যেটা আমি এঁকেছি সেটা হচ্ছে জ্যাক কিংবা কর্ড। আর এইখানে যদি আমরা একটু দেখি, এই p বিন্দুতে যদি আমাদেরকে তাৎক্ষণিক দ্রুতি বের করতে হয়, বা তাৎক্ষণিক বেগ বলাটাই ভালো যেহেতু সরল সময় বের করছি, তার আগে বলি এইখানে যে লম্বটা টেনেছি p বিন্দু, যেখান থেকে সময় হচ্ছে t1, সেখান থেকে যদি এদিকে লম্ব টেনে নেওয়া হয় আর এর নাম যদি আমি r দিয়ে দিই, তাহলে দেখো এই জ্যা যেটা, এই জ্যার নতি কত হবে না qr/pr, অর্থাৎ সরণ পরিবর্তন বাই কতটা সময় জুড়ে সেটা হয়েছে, বাই হচ্ছে সময়। তোমরা বইতেও দেখতে পারো এরকম একটা গ্রাফ রয়েছে, সেখান থেকে করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে সেই যার নাম কি pq। এবার দেখো এই যে জায়গাটা আমরা ড্র করছি সেখান থেকে নতি বের করছি। যদি
এই পি বিন্দুতে তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে হবে, তাহলে কি করতে হবে না এই পি বিন্দুতেই তোমাদেরকে এরকম স্পর্শকটা নিতে হবে, যেটা নির্ধারিত আমি ডট 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 করে এঁকেছি। এই যে স্পর্শকটা টানবো আমরা, তো এই স্পর্শকেরও আমরা এখানে ত্রিভুজ কমপ্লিট করে যেরকম আমরা বের করি নতি, তাহলে এই পি বিন্দুতে যে স্পর্শকটা আমরা অঙ্কন করলাম, যদি এর নাম এখানে এস দিই, তার মানে এই যে স্পর্শক রয়েছে পি এস এ সেটাও আমরা বের করতে পারি এরকম এস আর বাই পি আর। তো তোমরা বইতেও দেখবে এরকম অঙ্কন করা রয়েছে। তো এই যে স্পর্শক এর যে নতি যদি বের করা হয় পি বিন্দুতে, তাহলে এই যে পি কিউ যে যা রয়েছে তার নতির সঙ্গে সমান হয়। তার মানে যখন তাৎক্ষণিক বেগ বের করা হচ্ছে তখন এই T2 আর T1 এর যে ডিফারেন্সটা, যে বিয়োগফলটা, সেটাকে একদম মিনিমাইজ করে দেওয়া হচ্ছে, কারণ সেটা একদম অলমোস্ট যেন শূন্যের দিকে হয়। T2 T1 টা হচ্ছে একদম ক্ষুদ্র, তখন ইনফিনিটেসিমাল স্মল ভ্যালু হয়ে যাচ্ছে, সেই জন্য এই ডিফারেন্সটাকে কমিয়ে কমিয়ে আনতে হচ্ছে। সেই জন্য আমরা এই বিন্দুতে স্পর্শক টানছি। আর যখন গড় ত্বরণ বের করছি, যখন আমরা গড় বেগ বের করছি, তখন এইটা করলেই হবে। এইটা হচ্ছে গড় বেগ, আর যখন তাৎক্ষণিক বের করব অর্থাৎ এইটা, এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তো এটা সমত্বরণে ছিল, এইভাবে আমরা করতে পারলাম। যদি দেখো যে সমত্বরণে অসমবেগ কিন্তু সমত্বরণে, কিন্তু অসমবেগে হয়ে অসমত্বরণে হতে পারে, অর্থাৎ বেগের যে বৃদ্ধির হার সেইটা একই রকম নয়। তো সেই ক্ষেত্রে কি হবে, হয়তো সাপোজ ধরো এরকম শুরু হলো, এরকম হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো প্রবলেমটা কি, এরকম অতিবৃত্তাকার শেপ নেই। তো এখানেও কিন্তু টেকনিক সেমই থাকবে। টেকনিক সেম থাকা মানে কি, যে দুটো পয়েন্ট, অর্থাৎ ধরো এইটা হচ্ছে T1 বিন্দু আর এটা হচ্ছে T2 বিন্দু, অর্থাৎ কি T1 সময় এটা T2 সময়। তো T1 সময় এখান থেকে আমি সরণ বের করে নিলাম S1, T2 তে আমি সরণ বের করে নিলাম সেটা হচ্ছে S2। তাহলে বুঝতেই পারছো এইখান থেকে আমাদের কি করতে হবে, এই দুটো বিন্দু নামকরণ করা হলো PQ, এইখান থেকে এটাকে কানেক্ট করলাম, কানেক্ট করে জ্যা পাওয়া গেল। এই PQ আগের বারের মতো PQ জ্যা নতি বের করব। তো নতি বের করা মানে কি, আগের বারের মতো এরকম কানেক্ট করে নেব, এর নাম দিলাম হয়তো S, তাহলে এটা কত PQ R ই দিলাম, আর আগের বারের মতো তাহলে সেম থাকবে QR বাই PR। তাহলে এই যে QR বাই PR যে নতি পাওয়া গেল, তার মানে এটা কি পাওয়া গেল না, এইটা পাওয়া যাচ্ছে এই দুটো টাইমের মধ্যে বেগ। কি বেগ না, এটা হবে সেই গড় বেগ। আর যদি বলা হয় যে না এই P বিন্দুতেই আমাদের তাৎক্ষণিক বেগ বের করতে হবে, তাহলে কাজ করতে হবে এই P বিন্দুতেই কিন্তু আমাদের কি করতে হবে, এখান থেকে স্পর্শক টেনে নিতে হবে, সেইখান থেকে আবার তার নতি বের করতে হবে। তার মানে এই যে টাইম গ্যাপটা T2 T1 যেটা এই ক্ষেত্রে থাকছে, এই T2 T1 এর গ্যাপটাকে কমিয়ে আনতে হবে শূন্যের দিকে, ক্ষুদ্র। তার মানে কি P এবং Q বিন্দুর মধ্যে গ্যাপ অত থাকা চলবে না, সেটা একদম ক্লোজ এসে যাবে। তার মানে কি যে বিন্দুটা ধরছি, যে বিন্দুতে বের করতে বলা হবে, সেই বিন্দুতেই শুধুমাত্র স্পর্শক টানতে হবে। তখন এই P বিন্দুতে স্পর্শকের যে নতি, যেটা আমরা এখানেও করেছিলাম, এই P বিন্দুতে যে স্পর্শকের নতি এবং এই PQ যে জ্যার নতি, দুটো কিন্তু সেমই থাকে, ভ্যালু কোনো চেঞ্জ হয় না, কারণ দেখো ক্যালকুলেশন সেই একই মতোই থাকছে, একদম সেম থাকে। তোমরা বইতেও দেখতে পারো একই জিনিসই কিন্তু থাকছে। তার মানে যদি আমরা একটা পার্টিকুলার পয়েন্টে বের করি তখন সেটা তাৎক্ষণিক বেগ পাবো, আর যদি একটা টাইম গ্যাপের মধ্যে বের করি, একটা ফাইনাইট টাইম গ্যাপের মধ্যে, তখন কিন্তু সেখান থেকে আমরা গড় বেগ বের করতে পারবো। তো এখানেই আলোচনা শেষ করছি। আমরা নেক্সট ভিডিওতে বেগ সময় লেখচিত্র, সেখানে আরো বেশি লেখচিত্র রয়েছে, সেটা আমরা আলোচনা করে এই পার্টটা আমরা কমপ্লিট করব। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।